তো আমাদের নতুন ক্লাসের পড়া শুরু করি আর কি। কন্টিনিউয়াস অ্যান্ড বাউন্ডেড লিনিয়ার ট্রান্সফরমেশন। কন্টিনিউয়াস মিনিং তোমাদেরকে বুঝাইছিলাম যে ডেল্টা এপসিলন পদ্ধতিতে, আর একটা হচ্ছে হেনি বোরেল ডেফিনেশন, যেটা সিকোয়েন্স দিয়েছিল। একই ডেফিনেশন, জাস্ট প্রেজেন্টেশন আলাদা, কিন্তু কার্যকারিতা আছে আর কি। তো বাউন্ডেড নেস প্রপার্টি বলেছিলাম যে এক্সকে পরিবর্তন করলাম টি দিয়ে, তাহলে সেটা চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হয়ে যাওয়ার পরে এন প্রাইমের একটা ভেক্টর হলো, সেটা নর্ম হিসাব করলাম। দেখলাম যে কোনো একটা ফিক্স কনস্ট্যান্ট কে, সেটার সাথে যদি সে শুরুর এক্সের নর্ম আমরা গুণ করি, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের পরিবর্তিত ভেক্টরের নর্ম এই কে ইন্টু এক্সের নর্ম থেকে বেশি হতে পারতেছে না, এবং এটা আমাদের মূল স্পেস এন এর সকল ভেক্টর এক্সের জন্য কথাটা খাটতেছে, মানে সবার জন্য আমি একটা ফিক্সড কে পাচ্ছি। যদি এরকম ঘটনা ঘটে তাহলে এরকম ট্রান্সফরমেশনকে বলে বাউন্ডেড ট্রান্সফরমেশন। বুঝছো তো? স্যার এখানে কিন্তু তিনটা জিনিসই বুঝতে হবে: কন্টিনিউয়াস, বাউন্ডেড, লিনিয়ার। লিনিয়ার গত ক্লাসে তোমাদেরকে পড়িয়েছি যে ভেক্টর অ্যাডিশন আর স্কেলার মাল্টিপ্লিকেশন আমি ট্রান্সফরমেশনের আগে করি আর পরে করি, রেজাল্ট একই হবে। এটা ছিল লিনিয়ার ট্রান্সফরমেশন হওয়ার কন্ডিশন, মনে আছে? জি স্যার, হ্যাঁ, দুইটা কন্ডিশন ছিল, আবার দুইটার কম্বিনেশনও দেখাইছে। ওইটা তো একবারে দেখানো যায়, মানে দুইটা কন্ডিশন একসাথে দেখানো যায়। মানে সহজ কথায় লিনিয়ার ট্রান্সফর্মের বুঝতে হবে যে আমি যদি লিনিয়ার কম্বিনেশন করে ট্রান্সফর্ম করি আর ট্রান্সফর্ম করার পরে লিনিয়ার মানে ওই যে এই নেই, কম্বিনেশন নেই, রেজাল্ট একই হবে। ঠিক আছে? এখন প্রথমবার লিনিয়ার কম্বিনেশন সেটা কিন্তু এক স্পেসে হবে, আর ট্রান্সফর্ম হওয়ার পরে লিনিয়ার কম্বিনেশন কিন্তু আর এক স্পেসে হবে। এখানে এটা মাথায় রাখতে হবে, সব কিন্তু এক স্পেসে ঘটতেছে না, কারণ ট্রান্সফর্ম হয়ে যাওয়ার পরে কিন্তু জিনিসপত্র সব অন্য স্পেসে কনভার্ট হয়ে যাচ্ছে আর কি। ট্রান্সফরমেশন মানে কি? পরিবর্তন করা, কনভার্ট করা নাকি? এক ভেক্টরের জিনিস আরেক, মানে এক স্পেসের জিনিস আরেক স্পেসে কনভার্ট হয়ে যেতেছে। তো এই যে বাউন্ডেডনেস প্রপার্টিটার একটু ভিন্নভাবে যদি চিন্তা করি, ধরো এই এক্স ভেক্টরটা ইউনিট ভেক্টর, মানে একক ভেক্টর যেটা বাংলায় বলি আমরা, যে এর নর্ম হচ্ছে 1, তাহলে এই লাইনটার অবস্থা কি হবে? যে টি এক্স এর নর্ম লেস অর ইকুয়াল কে, তাই না? কারণ এক্স এর নর্ম তো আমি 1 ধরে নিচ্ছি। কথা বুঝতে পারছো কি? তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে বাউন্ডেড হওয়ার আর একটা প্রপার্টি বোঝা যায়, মডিফাইড ভাবে তুমি চিন্তা করতে পারো যে আমার মূল স্পেসে থেকে আমি সার্কেলের পরিধির উপরের পয়েন্টগুলো নিচ্ছি মনে করো। তো সেটাকে ট্রান্সফর্ম করলাম, মানে একটা সার্কেল শেপ ছিল, সেটাকে ট্রান্সফরমেশন করার পরে অন্য আরেকটা শেপ হয়ে যেতে পারে, সার্কেলও থেকে যেতে পারে, বা একটু কার্ভি অন্য কোনো শেপও হয়ে যেতে পারে। মনে করো অ্যামিবার যেরকম শেপ থাকে ওরকম একটা শেপ হয়ে গেল, কথার কথা, বাউন্ডারির মতো। কিন্তু তাহলে এই কে দ্বারা তখন কি বুঝাচ্ছে? যে আমি টি এক্স এর নর্ম নিলাম লেস অর ইকুয়াল কে, তাহলে এটা জিওমেট্রিক্যালি কি বুঝায় কেউ বলতে পারবা? যে আসলে তখন মিনিংটা কি দাঁড়াবে, যে এই লাইন দ্বারা আসলে কি বুঝে নিতে হবে আমাদেরকে? স্যার, নতুন যে শেপটা হইছে, হ্যাঁ, সেই শেপটার মধ্যে মানে ওই যে সেন্টার থেকে ওই সেই শেপটার সর্বনিম্ন দূরত্বটা বুঝাবে স্যার এই কে দ্বারা। মানে ওই শেপটার, তো ওই শেপটার তো একটা বাউন্ডারি আছে। সেই বাউন্ডারিতে যে জায়গা থেকে মানে এমন একটা বিন্দু দিব, যে বিন্দুটা হচ্ছে সেন্টার থেকে খুব দূরত্ব কম। না, কাছাকাছি গিয়েও আবার ভুল পথে চলে গেছো। তাহলে স্যার আপনাকে বলতে হবে, স্যার ওই ওয়ানের সাথে তুলনা করছি আর কি স্যার। সেন্টারের ক্ষেত্রে যেমন স্যার আমার বাউন্ডারির ওয়ান পয়েন্ট গুলা ছিল হচ্ছে আমার বাউন্ডারি, তো এখন শেপ চেঞ্জ হয়েছে। তাহলে সেক্ষেত্রে যে গতদিন যেটা সাভারের উদাহরণ দিয়ে বুঝিয়েছিলেন, সেই দিক থেকে আচ্ছা, চিন্তা আমি করলে স্যার। একটু একটা ফোন রিসিভ করি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কি অবস্থা ওকিল? বলো ওকিল, বলো। হ্যালো।
না তুমি বলো না যে স্যারের সাথে কথা হয়েছে, এটা বলো না? হ্যাঁ না তুমি স্যারের ক্লাস তো মনে হয় শেষ, 11টা বেজে গেছে। তুমি স্যারকে একটা ফোন করে কনফার্ম যে স্যার আমার তো আসার কথা, আমি নবোদয় হাউজিং এর এক্স্যাক্টলি কোথায় আসবো, তুমি বলো যে স্যার অফিস থেকে আমাকে বাসার ঠিকানা দিচ্ছেন, এটা বলো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে, সমস্যা নাই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। স্যার নতুন ট্রান্সফরমেশনে সেন্টার থেকে ওই বাউন্ডারির দূরত্বগুলো বোঝাচ্ছে কে দ্বারা, সেটা ম্যাক্সিমাম কি বড় হোক হতে কম পারে? হোক। হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই এখন এটা মাথায়। এটা ঠিক আছে, কিন্তু আরেকটু অন্যভাবে বললে আরেকটু ক্লিয়ারলি বোঝা যাবে আর কি। মানে হচ্ছে আমি নতুন স্পেসে যদি কে রেডিয়াসের একটা সার্কেল নেই, জি স্যার। সেই সার্কেলের মধ্যে আমার নতুন শেপটা পুরোপুরি কনফাইন থাকবে। একই কথা না? মানে চিন্তা করে দেখো ব্যাপারটা, তুমি যেটা বলতে সর্বোচ্চ দূরত্ব তো কে থাকবে জি সেটা স্যার। বলতেছো। তাহলে আমি যদি কে রেডিয়াসের একটা সার্কেল নতুন স্পেসে ড্র করি, আমার যে ওই যে প্রথম যে স্পেসে যে সার্কেলটা আমি চুজ করছিলাম সেটা মডিফাই করছি, কনভার্ট করছি বা ট্রান্সফর্ম করছি, সেটা ট্রান্সফর্ম হওয়ার পরে সেটা শেপ যেমনই হোক, সেটা কিন্তু ওই সার্কেলের ওই নতুন সার্কেলটার ভিতরে পুরোপুরি আটকে যাবে, মানে বাউন্ড হয়ে যাবে আর কি। জি স্যার। ব্যাপারটা কি বুঝছো সবাই? জিওমেট্রিক্যালি এভাবে বললে বেশি ক্লিয়ার স্যার। হ্যাঁ, যে আমার মানে আপনি নতুন, যেভাবে বলছেন এভাবে বললে আরো বেশি ক্লিয়ার আর কি। হ্যাঁ, যে আমার নতুন শেপ যেমনই হোক সেটা কে রেডিয়াসের একটা সার্কেলের মধ্যে কনফাইন্ড হয়ে যাবে। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছো? স্যার বুঝতে। তো এখান থেকে তুমি বুঝতে, বাউন্ডেড মানে কি, সেটাকে আটকানো যায় তাই না, কনফাইন করা যায়, ব্যাপারটা তো এরকমই। তাকে সীমাস্থ করা যায়, মানে সীমা দিয়ে আমি আটকাইতে পারবো, এরকম ব্যাপার হচ্ছে আর কি। তো এখন আমরা থিওরেম 5-এর ডিসকাশনে আসি, একটু খেয়াল করে শুনবা। যে দুইটা নর্ম লিনিয়ার স্পেস আছে, n এবং n প্রাইম, আর হচ্ছে গিয়ে যে টি হচ্ছে একটা ট্রান্সফরমেশন যেটা n এর ভেক্টরকে n প্রাইমের ভেক্টরে কনভার্ট করবে। তো এখন এখানে 4টা আলাদা আলাদা স্টেটমেন্ট আছে, ওরা দাবি করতেছে যে এই 4টা স্টেটমেন্ট আসলে ঘুরে ফিরে এক কথা, মানে একটা সত্য হলে আরেকটা অটোমেটিক সত্য হবে, ভাইস ভার্সা আর কি, প্রত্যেকটাই। তো প্রথম কথাটা কি বলতেছে, টি কন্টিনিউয়াস। এখানে খেয়াল করো, যে কোনো স্পেসে যে কোনো ট্রান্সফরমেশন হলেই সেটা কন্টিনিউয়াস হবে এরকম না। মানে ব্যাপারটা হচ্ছে 1 নম্বরের দাবি যদি টি কন্টিনিউয়াস হয় তাহলে 2 নম্বরের দাবি সত্য, আবার 2 হলে 3 সত্য, 3 সত্য হলে 4 সত্য, 4 সত্য হলে 1 সত্য, বা 4 সত্য হলে 2ও সত্য হবে, 4 সত্য হলে 3ও সত্য। ব্যাপারটা এরকম, মানে এখানকার যে কোনো একটা স্টেটমেন্ট অন্য আরেকটা স্টেটমেন্টের ইকুইভ্যালেন্ট। কথাটা বুঝছো কিনা? এখানে ওরা দাবি করতেছে না যে টি কন্টিনিউয়াস হইতেই হবে, বলতেছে যদি টি কন্টিনিউয়াস হয় তাহলে হয়তো 2 নম্বরের কথাটা সত্য, আবার 2 নম্বরের কথাটা সত্য হলে 1 নম্বরের কথাটা সত্য। মানে ওরা বলতেছে যে 4টা কথা যে আছে এখানে, সেই 4টা কথা একই। বুঝতে পারছো? তো প্রথম যে কথাটা বললো, স্টেটমেন্ট বললো যে টি আমরা যদি কন্টিনিউয়াস বলি তাহলে সেটা মূল বিন্দুতেও কন্টিনিউয়াস হবে। জিনিসটা অনেকটা হাস্যকর মনে হইতেছে, কিন্তু তুমি যদি ভাইস ভার্সা চিন্তা করো তাহলে কিন্তু আবার বেশ চিন্তার একটা ব্যাপার আছে। যে কন্টিনিউয়াস হলে তো সেটা সব জায়গায় কন্টিনিউয়াস, তাহলে সেটা যে আলাদাভাবে আবার জিরোতে বলার কি আছে, তাই না? কিন্তু তুমি যদি আবার উল্টা চিন্তা করো, যদি জিরোতে কন্টিনিউয়াস হয় তাহলে আমি দাবি করতে পারবো সব জায়গায় কন্টিনিউয়াস, উল্টাটাও দাবি করতে পারবো। আবার 3 নম্বরে বলতেছে কি, যে টি বাউন্ডেডও হবে, মানে কন্টিনিউয়াস হলে বাউন্ডেড হবে অটোমেটিক। আবার 4 নম্বরে বলতেছে যে আমরা যে ওই যে 1 রেডিয়াসের যদি একটা স্ফেয়ার, এখানে যেহেতু স্পেস 3 ডাইমেনশনাল হয়ে গেলে তো সেটা স্ফেয়ার হয়ে যাবে, ঠিক আছে? তো আর 2 ডাইমেনশনাল হলে আমরা সেটাকে বলি ডিস্ক। ওকে, তো এখন ইন জেনারেল এটা কি স্ফেয়ারই বলতেছে, 1 রেডিয়াসের একটা স্ফেয়ার ভিতরের অংশ সহ, যেহেতু লেস অর ইকুয়াল আছে, ঠিক আছে? এই যে এখানে এস এর জিনিসটা খেয়াল করো, এস কি বলছে, এমন সব ভেক্টর যে এক্স সাজ দ্যাট নর্ম অফ এক্স লেস অর ইকুয়াল 1। তার মানে 1 রেডিয়াসের একটা বলের মতো, তুমি যদি R3 কথা চিন্তা করো, কিন্তু অন্য স্পেসে বল হবে এরকম না, অন্য কিছু হতে পারে। তো ইন জেনারেল এটাকে স্ফেয়ার বলতেছে আর কি। ওকে, ইউনিট স্ফেয়ার, যেহেতু রেডিয়াস এটার 1।
এখন বলতেছে যে এটা যদি আমরা একটা ক্লোজড ইউনিট স্ফিয়ার নেই, তাহলে এই এস এর প্রত্যেকটা ভেক্টরকে চেঞ্জ করি, মানে আমরা যদি স্ফিয়ারটাকে সমস্ত পয়েন্টকে কনভার্ট করি, তাহলে নতুন যে একটা শেপ হবে সেই শেপটা এন প্রাইমের মধ্যে বাউন্ডেড হবে। ওই যে একটু আগে যে কথাটা একটা এক্সাম্পলের মতো বলছি, ব্যাপারটা অনেকটা ঘুরে ফিরে ওইটাই, কিন্তু কথাটা কি বুঝছো? আমি একটু আগে যে এক্স একক ভেক্টর হলে যেটা বলতেছিলাম, জি স্যার। ওই কথাটা কিন্তু বলতেছে যে এখন যদি আমি ইউনিট স্ফিয়ারের ভিতরের এবং বাউন্ডারি সমস্ত পয়েন্ট যেটা হয়, মানে পুরো বলটাকেই যদি আমি টি দ্বারা ট্রান্সফর্ম করে ফেলি, তাহলে বল থেকে অন্য কিছু একটা হয়ে গেল, হয়তো মনে করো এলিপস হয়ে গেল, কথার কথা এলিপ্টিক্যাল শেপের একটা কিছু হলো, বা অন্য একটা বলই হলো, বা একটা রেক্টেঙ্গুলার শেপের কিছু একটা হইলো, হ্যাঁ কিছু একটা হইলো, কিন্তু সেটা আবার এন প্রাইমের মধ্যে এমন একটা শেপ হবে যেটা বাউন্ডেড হবে। বাউন্ডেড হওয়া মানেই সেটা আরেকটা স্ফিয়ারের মধ্যে কনফাইন করে নেওয়া যাবে, সহজভাবে চিন্তা করলে ব্যাপারটা এরকম। স্যার আমরা কি এভাবে বলতে পারি যে মানে এক ট্রান্সফর্ম থেকে আরেক ট্রান্সফর্মে যাওয়া সত্ত্বেও তাদের মানে বাউন্ডারি ভায়োলেট হচ্ছে না, বাউন্ডারি একটা থাকতেছেই? বাউন্ডারি ভায়োলেট হচ্ছে না এটা না, এটা হচ্ছে বাউন্ডারিটা বাউন্ডেড। বাউন্ডেড বলতে যেটা বুঝে ওইটাই মিন করো, এত বেশি পেঁচানোর দরকার নাই। বাউন্ডেড মানেই সেটাকে আটকানো যাবে, সেটার আরেকটা জিনিস দিয়ে সেটাকে আটকাইতে পারবা তুমি, ব্যাপারটা এরকম। মানে ঢাকা যেমন বাংলাদেশের মধ্যে বাউন্ডেড, ঠিক আছে, কিন্তু ঢাকার পরেও তো বাংলাদেশের অনেক অংশ আছে না, কথা বুঝছো কিনা? যেমন ঢাকা জেলাটা, হ্যালো হ্যালো শুনতেছ? হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো বললাম যে ঢাকা এটা তো বাংলাদেশের মধ্যে, তো বাংলাদেশের বাউন্ডারি দ্বারা কিন্তু ঢাকা নিজেই বাউন্ডেড, কারণ এটা ভিতরে বিলং করে। বাউন্ডারি টাচ হলে সমস্যা নেই, তাও ভিতরে বিলং করবে। তো আমরা এখন প্রথম কন্ডিশনে আসি। প্রথমে আমরা দেখাবো যে 1 থেকে 2 প্রমাণ করা যায়, মানে কন্টিনিউয়াস হলে মূল বিন্দুতে কন্টিনিউয়াস হবে। তো মূল বিন্দুতে কন্টিনিউয়াস হলে ব্যাপারটা এরকম, তো এটা খুব সিম্পল একটা জিনিস। যেমন আমরা ধরে নিচ্ছি ওই যে, হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, না হঠাৎ করে এটা চলে গেল তো এই জন্য। আচ্ছা, এখন খেয়াল করো, আমরা ওই যে কন্টিনিউয়াসের ডেফিনেশন যেটা আছে যে এক্স এন টেন্স টু এক্স হলে, তাহলে প্রত্যেকটা এক্স এনকে যদি আমি ট্রান্সফর্ম করি, তাহলে নতুন সিকোয়েন্সটাও টি এক্সে কনভার্ট করবে। এটাই ছিল কন্টিনিউটির আর একটা ডেফিনেশন, হেইনিবরেল ডেফিনেশন যেটা ছিল। তো আমরা এন এর মধ্য থেকে এখন আর একটা সিকোয়েন্স চুজ করি যে জেড এন, যেমন Z1 Z2 Z3 এভাবে করতে করতে ZN তারপরও এরকম চলবে, যেহেতু সিকোয়েন্সের কোনো শেষ নাই। তো প্রত্যেকটা ZN ডিফাইন হবে যে xn মাইনাস এক্স, xn মাইনাস এক্স। এটা হলে এখন খেয়াল করো, আমরা যেহেতু বলেই নিছি যে xn টেন্স টু এক্স, তার মানে n এর মান যদি আমরা বাড়াই দিই তাহলে ZN টেন্স টু 0 হবে, এটা অবভিয়াস একটা কথা। তো এখন আমরা এই প্রত্যেকটা ZN এর উপরে যদি t অ্যাপ্লাই করি, তাহলে টি কে, এই যে টি জেড এন কে আমরা লিখতে পারি টি অফ এক্স এন মাইনাস এক্স। তো যেহেতু টি একটা লিনিয়ার ট্রান্সফর্ম, এজন্য টিটা আমরা এই যে ভিতরের যেই ভেক্টর অ্যাডিশন আছে সেই অ্যাডিশন অপারেটরের সাথে ডিস্ট্রিবিউট করে দিতে পারি। তাহলে এটাকে আমরা লিখতে পারবো টি এক্স এন মাইনাস টি এক্স। এই যেখানে টি এর লিনিয়ার হওয়ার প্রপার্টিটা ইউজ করা হয়েছে, যে বাই লিনিয়ারিটি অফ টি। তো টেন্স টু 0 আসলো, তার মানে জেড এন টেন্স টু 0 হওয়া মানে জেড এন এর ট্রান্সফর্ম করার পরে যে সিকোয়েন্সের সেটারও টেন্স টু 0 হচ্ছে, তার মানে টি মূল বিন্দুতে কন্টিনিউয়াস হচ্ছে। তাহলে আমরা 1 থেকে 2 প্রমাণ করলাম, ব্যাপারটা ইজি ছিল। এখন ভাইস ভার্সা দেখাইতে হবে যে আবার 2 থেকে 1 প্রমাণ করা যায়। তো এটাই ইম্পর্টেন্ট বেশি, মানে 1 থেকে 2 তো এটা এমনি বাই ডিফল্ট কথা, সব জায়গায় কন্টিনিউয়াস হলে মূল বিন্দুতে কন্টিনিউয়াস এমনি হয়, এটা আবার দেখানোর কি আছে, তাও ওরা ক্যালকুলেশন দেখাইলো। তো এখন বলতেছে যে আমরা অরিজিনে কন্টিনিউয়াস ধরে নিলাম। তো অরিজিনে কন্টিনিউয়াস হওয়া মানে যদি এক্সএন 0-র দিকে যায়, তাহলে টি এক্সএন এটাও 0-র দিকে যাবে। এখানে একটু খেয়াল করো, এই যে এক্সএন যে 0-র দিকে যাচ্ছে, এই 0টা কিন্তু এন এর 0, আর টি এক্সএন যে 0-র দিকে যাচ্ছে এই 0টা কিন্তু এন প্রাইমের 0। 2 0 কিন্তু 2 স্পেস থেকে আসছে, ব্যাপারটা কি বুঝতে পারছো? এখানে এই যে 2 0 কিন্তু 2 স্পেসের 0, একই স্পেসের না, কিন্তু দেখতে একই 0 কিন্তু আসলে একই 0 না। তো এখন আমরা যদি ধরে নেই যে xn টেন্স টু x, তাহলে আমরা বলতে পারি যে y যদি আমরা একটা ভেক্টর ধরি যে xn মাইনাস x, এটা 0-র দিকে যায়।
যে ব্যাপারটা কি, যদি আমরা এরকম একটা সিকোয়েন্স ধরে নিই যে এক্স এন এক্সের দিকে যায়, তাহলে আমরা যদি ওয়াই ধরি এক্স এন মাইনাস এক্সকে, তাহলে সেটা জিরোর দিকে যাবে। এখন আমরা যদি এখান থেকে বলতে পারি যে টি অফ ওয়াই টেন্স টু জিরো হওয়া মানে হচ্ছে টি অফ এক্স এন মাইনাস এক্স টেন্স টু জিরো। তো যেহেতু টি মূল বিন্দুতে কন্টিনিউয়াস, আমরা ওই যে জিরোর প্রপার্টি থেকে এটা লিখতে পারি, যেমন এখানে আমাদের আগেই এই লাইনে ছিল, এই যে শুরুর দিকেই আমরা এখানে ধরে নিয়েছিলাম আর কি। সেম জিনিস, এই যে এই লাইনটার সাপেক্ষেই আমরা এই লাইনটা আবার ভাইস ভার্সা লিখতে পারি। তো লিনিয়ার প্রপার্টি হিসেবে আবার আমরা টি কে ডিস্ট্রিবিউট করে দিই ভেক্টর অ্যাডিশনের উপরে, তাহলে টি এক্স মাইনাস টি এক্স টেন্স টু জিরো। তাহলে এখন টেন্স টু জিরো ইকুয়েশনটা যেহেতু ইকুয়ালিটির মতো কাজ করে, তাহলে আমরা টি এক্সকে ওই পাশে পক্ষান্তর করে নিতে পারি। তাহলে টি এক্স এন টেন্স টু টি এক্স, তার মানে টি যে কোনো র্যান্ডম এক্সের জন্য, মানে সরি যে কোনো র্যান্ডম এক্স এন, যে কোনো র্যান্ডম এটার জন্য এটা কন্টিনিউয়াস হবে, এটা আমরা বলতে পারি। তাহলে 2 থেকে 1 প্রমাণিত হলো আর কি। প্রমাণটা শুধু আছে 1 থেকে 2, 2 থেকে 1, এটা বেশ সহজ, কোনো ঘুরপ্যাচ নাই, জাস্ট একটু ক্যালকুলেশনের ব্যাপার। এবার হচ্ছে 2 থেকে 3 দেখাইতে হবে। তো আমাদের 2-এ বলা আছে যে মূল বিন্দুতে কন্টিনিউয়াস, আর 3-এ বলা আছে বাউন্ডেড হবে। তার মানে মূল বিন্দুতে কন্টিনিউয়াস হলে সেটা আবার বাউন্ডেড হবে, সেটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা 2 থেকে 3 দেই যে এই যে আমরা মূল বিন্দুতে কন্টিনিউয়াসের কন্ডিশন অনুযায়ী ধরে নিতে পারি, যদি এক্স এন টেন্স টু জিরো হয় তাহলে টি এক্স এন এটাও টেন্স টু জিরো হবে, হেনিবরেল ডেফিনেশন যেটা বলে। তো আমাদেরকে বাউন্ডেড দেখাইতে হলে এমন দেখাইতে হবে যে কোনো র্যান্ডম ভেক্টর এর জন্য আমরা এরকম একটা ফিক্সড নন নেগেটিভ নাম্বার কে পাবো, যাতে টি এক্স এর নর্ম কে এক্স এর কে ইন্টু এক্স এর নর্ম এটাকে সারপ্লাস করে যেতে না পারে, মানে ছাড়াই যেতে না পারে আর কি, সবসময় ছোট অথবা ইকুয়াল এরকম টাইপের কিছু হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এরকম কোনো কে নাই যা দ্বারা এই লাইনটা স্যাটিসফাই হয়, এরকম একটা লাইন স্যাটিসফাই হয়, আমরা ধরে নিচ্ছি যে এমন কোনো কে এক্সিস্ট করে না। আমরা এখানে কাউন্টার পদ্ধতিতে যাচ্ছি যে দেখাবো না আসলে আমাদের ধরাটা ভুল। আমরা এখানে ধরে নিচ্ছি যে এরকম কোনো কে এক্সিস্ট করে না যা দিয়ে আমি এই ইকুয়েশনটা স্যাটিসফাই করাইতে পারি। তো তার মানে এর মানে হচ্ছে টিএক্সকে, টিএক্স এর নর্মকে আমি ইচ্ছা মতো যা খুশি তা বাড়াইতে পারি, যেহেতু কোনো সীমা দিয়ে আমি এরকম এক্স দিয়ে আটকাইতে পারতেছি না, তাহলে এরকম করা যাবে। সো আমি এখানে প্রত্যেকটা ইসের জন্য এমন কোনো ন্যাচারাল নাম্বার এন পাবো যে টিএক্স এন এর নর্ম গ্রেটার অর ইকুয়াল এন এক্স এর নর্ম থেকে এরকম বড় হবে। এটা কিসের থেকে পাইলাম? এটাও ওই আর্কিমিডিয়ান প্রপার্টির সাথে মিল আছে, জাস্ট ব্যাপারটা স্যার ওই এনটা কি ন্যাচারাল নাম্বারের এন? কোন এনটা? এখানে ছোট হাতের যে এনটা, ছোট হাতের এন, এটা ন্যাচারাল নাম্বার। হ্যাঁ, এটা বলেই দিছে যে পজিটিভ ইন্টিজার, হেন্স ফর ইচ পজিটিভ ইন্টিজার এন we can find a vector xn such that txn greater or equal n xn এর নর্ম। মানে ব্যাপারটা হচ্ছে আমি এখানে ধরে নিচ্ছি এমন কোনো কে নাই যার দ্বারা আমি এরকম একটা ইকুয়েশন লিখতে পারি, মানে আমি এরকম ছোট দেখাইতে পারতেছি tx এরকম হয় না। তার মানে txn অবশ্যই এই xn এর কোনো না কোনো মাল্টিপল থেকে বড় অথবা ইকুয়াল হবে। যদি এটা স্যাটিসফাই না করে তাহলে এরকম কোনো একটা কিছু n পাওয়া যাবে যাতে এরকম স্যাটিসফাই করে। কথাটা বুঝতে পারছো? এই লাইনটা কি বুঝতে পারছো ধর অনুযায়ী? মানে আমরা যদি এরকম কে খুঁজে নাই পাই তাহলে অবভিয়াসলি এরকম কোনো আরেকটা ইকুয়েশন লেখা যাবে। ওকে, তারপরে এই জায়গায় একটা ভাগ চিহ্ন আছে, এখানে টাইপিং উঠে নাই, এখানে তোমরা বইতে যখন করবে এখানে একটা দাগ টেনে দিও কলম দিয়ে, এটা হচ্ছে নর্ম অফ টিএক্সএন ডিভাইডেড এন ইন্টু নর্ম অফ এক্স। তাহলে এটা গ্রেটার অর ইকুয়াল 1 হলো, জাস্ট আমরা এই যে এই পাশটা ভাগ দিয়েছি আর কি। এখন খেয়াল করো, আমরা যদি বলি যে সেন্স এন ইন্টু নর্ম এক্স এটা একটা পজিটিভ স্কেলার, তাহলে পজিটিভ স্কেলার যদি হয়, টি যেহেতু কি একটা লিনিয়ার ট্রান্সফরমেশন ছিল, তাহলে স্কেলার টি এর ভিতরে দিয়ে যাওয়া যাবে, মানে ওই যে এক্স এন এর সাথে মিশায় দেওয়া যাবে। তাহলে সেই কাজটাই করলো, আমরা ওই এক্স এন এর ভেক্টরটার সাথে এই স্কেলারটা একসাথে কম্বাইন করে দিলাম আর কি, ভিতরে নিয়ে নিলাম। যেমন আলফা দিয়ে গুণ করলে আমি ভিতর থেকে বাইরে নিতে পারি, আবার বাইরে থেকে ভিতরে নিতে পারি লিনিয়ার প্রপার্টি, সেই কাজটা এখানে করছে আর কি, এই যে এখানে লেখা আছে। তো এগুলা সবসময় আবার সাইড নোট দেওয়ার দরকার নাই, কারণ এগুলো এমনি বাই ডিফল্ট তুমি বুঝতে পারতো, যেহেতু আমি লিনিয়ার বলেই আসছি। সো আমি স্কেলারকে আগে পিছে করতেই পারবো, আমি ভেক্টরের সাথে নিতে পারবো, আবার ফাংশন বা ট্রান্সফরমেশনের আগেও নিয়ে আসতে পারবো।
তো এখন খেয়াল করো, আমি এই ভিতরে যে ব্র্যাকেটে যেই হোল নতুন একটা ভেক্টর হলো, সেই ভেক্টরটার নাম দিলাম ধরো yn। ওকে, এখন এই yn এর নর্ম কত হয়, আমরা yn কে যেভাবে সেট করেছি সেই সেট করা অনুযায়ী দেখতে পারতেছি যে প্রত্যেকটা y ভেক্টরের নর্ম হচ্ছে 1/n, ওই যে ন্যাচারাল নাম্বার যেগুলো এক একটা আমরা ধরতেছিলাম সেগুলার রেসিপ্রোকাল আর কি। তো এখন খেয়াল করো, আমি যদি n এর মান বাড়াইতে থাকি তারপরে নর্ম হিসাব করি, n এর মান বাড়াইতে থাকি তারপর নর্ম হিসাব করি, তাহলে yn এর নর্মগুলো কি জিরোর দিকে অ্যাপ্রোচ করবে না? কথা কি বুঝছো? যেহেতু yn ভেক্টরের নর্ম এখানে কি 1/n, তাহলে n এর মান যতই আমি বাড়াবো তাহলে প্রত্যেকটা yn ভেক্টরের নর্মগুলো কি এটা জিরোর দিকে অ্যাপ্রোচ করবে। এই কন্ডিশন থেকে পাওয়া যায়, এমনি বুঝতে পারতেছো। তো এখন আমরা পাচ্ছি যে yn টেন্ডস টু যদি জিরো ভেক্টর হয়, জিরো ভেক্টর হচ্ছে এই ক্ষেত্রে আমরা যদি n এর মান বাড়াই দেই yn টেন্ডস টু জিরো ভেক্টর, কিন্তু t অফ yn এটা গ্রেটার অর ইকুয়াল 1 হচ্ছে। কথা কি বুঝতে পারছো? আমরা এখানে দেখাইলাম যদি yn টেন্ডস টু জিরো হয় তাহলে আমাদের আগে ধরা কন্ডিশন অনুযায়ী t অফ yn গ্রেটার অর ইকুয়াল 1 হচ্ছে। এই যে কোথা থেকে পাইলাম আমরা, এই যে এই লাইন থেকে পাচ্ছি, এই যে এখান থেকে। এমন একটা ব্যাপার ঘটতেছে যে n এর মান বাড়ানোর কারণে yn টেন্ডস টু জিরো, কিন্তু t অফ yn গ্রেটার অর ইকুয়াল 1 পাচ্ছি। কিন্তু এটা তো আমাদের শুরুর কন্ডিশনের সাথে ভায়োলেট করে। কি ভায়োলেট করে? আমরা বলে নিছিলাম যে মূল বিন্দুতে কন্টিনিউয়াস, মূল বিন্দুতে কন্টিনিউয়াস হলে কি ঘটবে, যে yn টেন্ডস টু জিরো হলে t অফ yn ও টেন্ডস টু জিরো হওয়ার কথা ছিল। এটাই তো কন্টিনিউটি ডেফিনেশন অনুযায়ী আমরা শুরুতে পাইছিলাম, কিন্তু এখানে দেখাচ্ছে t অফ yn গ্রেটার অর ইকুয়াল 1 টেন্ডস টু জিরো হচ্ছে না। সো এখানে একটা কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে। তো কন্ট্রাডিকশন দেখা যাওয়া মানে আমার যে ধরার বিষয়টা ছিল কে সম্পর্কে, আমি যে একটা অ্যাজাম্পশন করছিলাম ওই অ্যাজাম্পশনটা ভুল ছিল। তার মানে আমার অ্যাজাম্পশন যেটা আমি ধরে নিয়েছিলাম যে এরকম কোনো কে হতে পারে না, যার কারণে এইভাবে এটা স্যাটিসফাই করে, এখন দেখতেছি না আমার ধরা ভুল, তার মানে এরকম কোনো একটা কে এক্সিস্ট করতেছে। তো কে এক্সিস্ট করলে এটাই তো তখন বাউন্ডেডনেস প্রপার্টি স্যাটিসফাই করতেছে। তখন আমি 2 থেকে বলতে পারবো ঠিক আছে, অরিজিনে যদি কন্টিনিউয়াস হয় তাহলে সেটা মূল বিন্দুতে কি হবে, সরি সেটা কি হবে, লিনিয়ার ট্রান্সফর্মটা বাউন্ডেড হবে। ওকে, তাহলে একটা এটা হয়ে গেল আমাদের। এবার হচ্ছে আবার 3 থেকে 2 দেখাবো। তাহলে 3 এর ব্যাপারটা কি ছিল, যে বাউন্ডেড ছিল, আর বাউন্ডেড হলে এখন আমরা দেখাবো যে আবার মূল বিন্দুতে কন্টিনিউয়াস হয়, ভাইস ভার্সা। দেখো এত পেছাল খাটায় 2 থেকে 3 আসলাম, এখন 3 থেকে আবার 2 দেখানো লাগতেছে। তো 3-এ আমরা স্বীকার করে নিচ্ছি যে ফাংশনটা বাউন্ডেড। তো বাউন্ডেড হলে এরকম কোনো একটা কে এক্সিস্ট করে যাতে প্রত্যেক এক্সের জন্য এই বাউন্ডেডনেস প্রপার্টি যেটা আছে tx এর নর্ম লেস অর ইকুয়াল k ইনটু x এর নর্ম, এটা স্যাটিসফাই করে। তো আমরা যদি মূল বিন্দুতে দেখাইতে চাই তাহলে আমাদেরকে এমন একটা ভেক্টর xn বাই করতে হবে সিকোয়েন্স, যেন xn 0-র দিকে গেলে txn ও 0-র দিকে যায়, এটা দেখাইতে হবে। তো এখন এখানে যেই ব্যাপারটা ঘটতেছে, যদি xn নিজে 0-র দিকে যায়, 0 ভেক্টরের দিকে যায়, তাহলে xn এর নর্ম নিয়ে যে সিকোয়েন্স হবে সেই সিকোয়েন্সটা কিন্তু 0 ভ্যালুর দিকে যাবে। এখানকার 0 আর এখানকার 0 কিন্তু আলাদা। খেয়াল করো, এখানে একটা 0, 2টা, 3টা, এই 3টা 0 কিন্তু 3 রকম। খেয়াল করো যে xn টেন্ডস টু 0 এটা কিন্তু n এর 0 ভেক্টর, আর txn টেন্ডস টু 0 এটা কিন্তু n প্রাইমের 0 ভেক্টর, আর xn এর নর্ম টেন্ডস টু 0 এটা কিন্তু রিয়েল নাম্বারের 0 ভেক্টর, সরি রিয়েল নাম্বার 0 আর কি। তো 3টা 0 কিন্তু 3 রকম, এগুলো কিন্তু বুঝে পড়তে হবে। হ্যাঁ, একটা পরীক্ষার খাতায় গোল্লা লিখে দিলে সবই 0 মনে হচ্ছে, দেখতে সবই চেহারা সেম, কিন্তু চেহারা কিন্তু আসলে সেম না। সবার নাম 0, কিন্তু এক একজন কিন্তু এক এক জগতের 0, বুঝছো? তো এখন যদি xn বলো, এখানে স্যার ভেক্টর 0টা বুঝলাম, তারপরে রিয়েল 0টা আরেকটা কি 0 বলছেন স্যার? ওই যে txn টেন্ডস টু 0 আছে, ওইটা n প্রাইমের 0 না, কারণ txn মানেই তো n প্রাইমের জিনিসপত্র। স্যার আমি আজকে যে থিওরামগুলো লিখছি এখানে স্যার যেগুলো ভেক্টর থেকে 0 আসছে, যেমন স্যার নর্ম প্রুফ করতে গিয়ে যখন আমি স্যার এই যে নর্ম ইকুয়াল টু 0 লিখছি তখন নরমাল 0 লিখছি। তো বোথ ইমপ্লাইজ দ্যাট যখন x ইকুয়াল টু লিখছি তখন কিন্তু 0 নিচে ভেক্টর দিচ্ছি।
কিন্তু স্যার এখানে এগুলো যখন আমরা লিখবো তখন এখন আমাদের তো এখন বারবার এই ওটা জিরো সঙ্গে আসার কারণ দিতে না হবে। না ওইটা উত্তর বলতেছি বারবার তোমাকে ভেক্টর আলাদাভাবে বোঝানোর দরকার নাই যে এটা জিরো ভেক্টর, ওই উপরে নিচে দাগ দেওয়ার প্রয়োজন নাই। জাস্ট এটা আমি বলতেছি পড়ার সময় তোমাকে মনে রাখতে হবে বা বুঝতে হবে যে এই সবগুলো লিখতেছি একই রকম হবে। জিরো, কিন্তু আসলে এরা একই জিরো না, এরা এক এক স্যার- স্পেসের এক এক জিরো। হ্যাঁ বলো। স্যার আর জিরো ভেক্টর তো স্যার মনে হয় বার দেওয়া লাগে না, জিরো ভেক্টরটা নিজেই তো মানে না না, জিরো এটা দিলে লাগে যখন তুমি ছোট ক্লাসে ছিলা, হ্যাঁ জি, তখন এগুলো বুঝাইতে হলে তোমাকে জিরো ভেক্টর না স্যার ক্লাস 9 এর বইতে এখন সরাসরি লেখা আছে জিরো ভেক্টরে না ওটা ওটা সবসময়। ওটা লিখবা দেখবা যে ওটা বোল্ড, জিরোটা বোল্ড করা থাকে, জি স্যার। বইয়ে কিন্তু বোল্ড করা আছে, ঠিক আছে। এজন্যই বলছিলাম যে এখন তুমি যদি ওই যে জিরো বার চিহ্ন দাও, ওটা দিলে ভালো, কোনো সমস্যা নেই, আর না দিলে সমস্যা নেই, যেহেতু আমরা এইভাবে অভ্যস্ত পরে পরে এটা হলো অভ্যাসের ব্যাপার আর কি, তুমি আসলে কিভাবে কি ডিল করতেছো কি বুঝে নিতেছো। আমি বলতেছি যে এখন প্রিন্টিং হোক লেখায় হোক এই 3 জিরো আসলে একই মনে হচ্ছে, কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে এই 3 জিরো কিন্তু আসলে একই জিরো না, একই ব্যাপার না, এরা এরা তিনজন তিন জগতের জিরো। প্রথমটা এন এর জিরো, এটা হচ্ছে এন প্রাইমের জিরো, আর এটা হচ্ছে রিয়েল নাম্বার আর এর জিরো। বুঝছো তো পার্থক্যগুলো, বুঝছো তো? জি স্যার স্যার। বলছি। এই জন্য তো আমরা বলি যে যেমন এই পাশের নর্ম আর এই পাশের নর্ম সিম্বল হিসেবে কিন্তু দেখতে আমরা একই রকম লিখলাম, কিন্তু আসলে এই নর্ম কিন্তু আলাদা। এই এখানকার নর্ম কিন্তু এটা এন প্রাইমের নর্মের সূত্র অনুযায়ী হবে, আর এখানকার নর্ম কিন্তু এটা এন এর সূত্র অনুযায়ী হবে, কারণ দুই স্পেসের নর্মের সূত্র কিন্তু ডিফারেন্ট হওয়াটা খুবই স্বাভাবিক। কথা বুঝছো? তো এখন আমরা প্রমাণে আসি। আমরা বললাম যে এক্সএন যদি টেন্স টু জিরো হয়, মানে এক্সএন সিকোয়েন্সটা এটা যদি লিমিট পয়েন্ট জিরো ভেক্টর হয়, তাহলে সেই সিকোয়েন্সের প্রত্যেকের নর্ম নিয়ে যে সিকোয়েন্স হয় সেটা রিয়েল নাম্বার জিরো দিকে কনভার্জ করবে। ওকে, তো আমরা এখন যদি আমাদের এই কন্ডিশনে এক্সএন মানে আমরা এক্সএন টেন্স টু জিরো কন্ডিশনটা অ্যাপ্লাই করি এই লাইনের মধ্যে, যে তাহলে পাওয়া যাবে টি এক্সএন এটা নর্ম টেন্স টু জিরো। তার মানে এখান থেকে আবার প্রমাণিত হয় কোনো ভেক্টরের নর্ম যদি টেন্স টু জিরো হয়, মানে নর্মের সিকোয়েন্স যদি টেন্স টু জিরো হয়, তাহলে সেই মূল ভেক্টরগুলোর সিকোয়েন্স সেটাও জিরো ভেক্টরের দিকে যাবে আর কি। এখানে নর্ম সাইন আছে, এখানে নর্ম সাইন নাই, এই পার্থক্য দুটো বুঝছো তো? মানে কোনো ভেক্টর তাদের সিকোয়েন্স আছে, আমি নর্মের সিকোয়েন্স আছে, নর্মের সিকোয়েন্স জিরো ভ্যালুর দিকে যায়, তার মানে ভেক্টররা যে সিকোয়েন্স গঠন করে সেই সিকোয়েন্স আবার জিরো ভেক্টরের দিকে যাবে, স্বাভাবিক কথা। তো এখান থেকে তাহলে আমরা পাচ্ছি যদি এক্সএন টেন্স টু আমি জিরো নেই, তাহলে বাউন্ডেডনেস প্রপার্টি শো করে যে টি এক্সএন এটাও জিরোর ভেক্টরের দিকে যাবে। সো আমরা মূল বিন্দুতে কন্টিনিউয়াস পাইলাম, মানে বাউন্ডেড থেকে মূল বিন্দুতে কন্টিনিউয়াস, এটা আমরা দেখাইতে পারলাম। ওকে, এই লাইন থেকে এই লাইনটা বুঝছো কিনা, যে কে থেকে আমরা কে কে গায়েব করে দিলাম, সরাসরি জিরোতে আসলাম, এটা কিভাবে হইলো? এই জায়গাটা কি বুঝছো? এই দুইটা লাইন কি বুঝছো? স্যার আরেকবার। এখানে আমরা তো এটা তো ছিল বাউন্ডেডনেস প্রপার্টি, তাই না? জি স্যার। এখন আমরা বলতে ধরে নিছি যে এক্স এন টেন্স টু জিরো, তাহলে দুই পাশে যদি এন টেন্স টু আমি ইনফিনিটি নেই, তাহলে এই পাশে কেন জিরো হচ্ছে বা ইনইকুয়ালিটি সাইনটা চলে যাচ্ছে কেন? কারণ এটা তো এই যে এই জায়গাটা কি, এটা একটা পজিটিভ ভ্যালু দিবে সবসময়, ঠিক না? নন নেগেটিভ ভ্যালু দিবে, সর্বনিম্ন ভ্যালু তো নন নেগেটিভ। তাহলে এটা যদি টেন্স টু জিরো হয়, জিরোর নিচে নামা তো আর পসিবল না। হ্যাঁ, না স্যার। আবার এক্সএন যেহেতু একদম সরাসরি জিরোর দিকে যাচ্ছে, তাহলে অবভিয়াসলি এই সাইডটাও জিরোর দিকে যাবে। মানে আমি বলতেছি টি এক্সএন এটা তো সামহাট কিছু নন নেগেটিভ ভ্যালু আসার কথা, কিন্তু দেখতেছি এন টেন্স টু ইনফিনিটি নিলে এখানকার ভ্যালুগুলো জিরোর দিকে যায়, তার মানে এই বাম পাশে যে আছে সে নিজেও জিরোর দিকে যাবে, স্বাভাবিক। এখন হচ্ছে যে 4 থেকে আমরা জি স্যার, ক্লিয়ার স্যার। আচ্ছা এখন 3 থেকে আবার 4-এ যাই। 3 থেকে 3-এর কন্ডিশন কি ছিল, যে বাউন্ডেড আমরা ধরে নিয়েছিলাম। তো বাউন্ডেড যদি ধরে নেই, তাহলে এখান থেকে দেখাইতে হবে যে ইউনিট স্ফিয়ারের ট্রান্সফরমেশন করলে যেই নতুন শেপ হয় সেটাও বাউন্ডেড, এটাই তো দেখাইতে হবে নাকি? মূল কথা ছিল আমাদের যে আমরা এরকম একটা কে পাচ্ছি, মানে এই যে 3 থেকে 4 যেটা আমরা ধরে নিচ্ছি যে টি বাউন্ডেড। তো টি বাউন্ডেড হলে প্রত্যেকটা ভেক্টরের জন্য এরকম একটা ফিক্সড কে পাওয়া যাবে, যার কারণে এই দুই নর্মের মধ্যে কম্প্যারিজন করলে আমি এটা দেখাইতে পারবো। এটা ছিল বাউন্ডেডনেস প্রপার্টি। এইটা থেকে আমরা দেখাবো যে আমরা
যে কোনো একটা স্ফিয়ার যদি মূল বিন্দু মানে মূল স্পেস যেটা n ছিল সেখান থেকে যদি আমরা ইউনিট স্ফিয়ার চুজ করি ভিতরের পয়েন্টগুলো সহ, সেটাকে ট্রান্সফর্ম করি, তাহলে সেটাও কি একটা বাউন্ডেড শেপের মধ্যে বাউন্ডেড শেপ হবে আর কি। তো এখন এখানে প্রমাণ করার উপায়টা কি, যে আমরা যদি ধরে নিলাম যে এক্স এর নর্ম হচ্ছে লেস অর ইকুয়াল 1, মানে এস এর মধ্যে থেকে যদি এক্স হয়, এস এর মধ্যে থেকে যদি আমরা এক্স চুজ করি, সেই কন্ডিশনটা যদি আমরা মূল বাউন্ডেডনেস প্রপার্টিতে অ্যাপ্লাই করে দেই, তখন আমরা ইনইকুয়ালিটি সাইন হিসেবে এই যে টি এক্স এর নর্ম লিখতে পারবো লেস অর ইকুয়াল কে। তো কে লেখা যাচ্ছে, তাহলে এখান থেকে কে ইন্টু 1, তো এইটাই বোঝাচ্ছে যে টি এক্স এর মান যেহেতু একটা কে থেকে ছোট আসতেছে, এটাই বুঝাইতেছে আমাদের স্ফিয়ারের নতুন শেপ, স্ফিয়ার চেঞ্জ করার পর যে শেপ হবে সেটা কে রেডিয়াসের আরেকটা স্ফিয়ারের মধ্যে বাউন্ডেড হবে আর কি, আটকানো যাবে আর কি। সো আমাদের 3 থেকে 4 প্রমাণ হয়ে গেল আর কি, বেশ ইজি ছিল ব্যাপারটা। তো এটা বাই ডিফল্টই তুমি বলতে পারো, যদি মূল পুরা স্পেসের ট্রান্সফরমেশন যদি বাউন্ডেড হয়, তার মধ্যে থেকে যদি আমি একটা বল চুজ করি, মানে স্ফিয়ার চুজ করি, তাহলে অবভিয়াসলি সেটার ট্রান্সফরমেশন তো বাউন্ডেড হওয়ারই কথা, এটা বাই ডিফল্ট কথা না। ব্যাপারটা কি বুঝতে পারছো? মানে যেমন আমি বলতেছিলাম যে কন্টিনিউয়াস হইলে তো মূল বিন্দুতে এমনি কন্টিনিউয়াস হয়, ঠিক অনুরূপভাবে পুরা স্পেসটাকে ট্রান্সফর্ম করলে সেটা যদি বাউন্ডেড হয়, তাহলে পুরা স্পেস না নিয়ে যদি আমি তার মধ্যে থেকে একটা স্ফিয়ার চুজ করি, সেটাকে চেঞ্জ করি, সেই নতুন চেঞ্জটাও কি বাউন্ডেডই হবে। কথা কি বুঝতে পারছো? মানে 3 থেকে 4 এটা কিন্তু বাই ডিফল্ট একটা কথা, তাও এখানে ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখাইছে। কিন্তু তুমি উল্টা দিক থেকে যখন যাবা, তখন তোমাকে একদম ফুল প্রমাণটা এখানে দেখাই যেতে হবে যে 4 থেকে 3 ব্যাপারটা কি ছিল। যে 4 এখন বলতেছে যে আমরা যদি মূল স্পেস থেকে একটা ইউনিট স্ফিয়ার চুজ করি, তাকে টি এর সাপেক্ষে আমরা পরিবর্তন করলাম, তাহলে পরিবর্তিত রূপ যেটা হবে সেটা বাউন্ডেড যদি হয়, তাহলে আমাদের মূল স্পেসের ট্রান্সফরমেশন সেটাও বাউন্ডেড হবে। কথা বোঝা গেছে কিনা? এখন কিন্তু কথা উল্টা, যদি স্ফিয়ারের ট্রান্সফরমেশন বাউন্ডেড হয়, তাহলে মূল স্পেসের ট্রান্সফরমেশন সেটাও বাউন্ডেড হবে। কথা বুঝছো? কথা কি বুঝতে পারছো? জি স্যার। এখন এখানে একটু পার্থক্য আছে, যে স্ফিয়ারের পরিবর্তন হয়ে যেটা নতুন শেপ হলো সেটাকে আটকানো আর মূল স্পেসকে আটকানো কিন্তু ব্যাপারটা এক কথা না। আমাদের এই যে কন্ডিশনটা, এই যে টি এক্স এর নর্ম লেস অর ইকুয়াল কে এক্স এর নর্ম, এটা কিন্তু ওই কনফাইনমেন্টের মতো ব্যাপারটা বোঝাচ্ছে না। এখানে ব্যাপারটা হচ্ছে কম্পারিজন ভিত্তিক, আর স্ফিয়ারের ব্যাপারটা ছিল একদম জিওমেট্রিক্যাল শেপ ভিত্তিক আর কি। কথাটা কি বুঝাইতে পারছি আমি? ব্যাপারটা কি বুঝাইতে পারছি? ব্যাপারটা কি বুঝছো? স্যার ক্লিয়ার না, একবার একটু বলেন। না বলে আমি যে এই যে বাউন্ডেড বারবার বলতেছি, বাউন্ডেড মনে আমরা অনেক সময় মনের মধ্যে ধরে নেই যে একটা জিনিসকে এরকম কনফাইন আটকানো যাবে, ব্যাপারটা এরকম না। জি স্যার। হ্যাঁ, তো সেই কনসেপ্টটা কিন্তু এস এর জন্য ঠিক আছে, মানে ওই যে আমরা ইউনিট স্ফিয়ার যেটা বলতেছি সেটার জন্য ঠিক আছে, কিন্তু আমরা যখন মূল স্পেসকে বাউন্ডেড বলতেছি তখনকার কন্ডিশন কিন্তু সেই জিনিস মিন করে না, যে আমি মূল স্পেসকে কনভার্ট করে তারপর ফুল নতুন যেটা হলো সেটাকে কনফাইন করতে পারি, ব্যাপারটা কিন্তু ওরকম না। মানে পার্থক্যটা বুঝছো কিনা? আমি বলতেছি এসকে চেঞ্জ করলে যেটা হয় সেটাকে আমি আরেকটা স্ফিয়ার দিয়ে কনফাইন করতে পারি, এটা বুঝাচ্ছে। কিন্তু আমি যখন ট্রান্সফরমেশন মূল স্পেসের সাপেক্ষে বাউন্ডেড বলতেছি, সেটা কিন্তু বুঝায় না যে আমার এন পরিবর্তন হওয়ার পরে যে এন প্রাইম হচ্ছে, সে এন প্রাইমকে আমি আরেকটা স্পেস দিয়ে কনফাইন করতে পারি, ব্যাপারটা কিন্তু সেটা বুঝায় না। এখানে ব্যাপারটা হচ্ছে জাস্ট কম্পারিজন ভিত্তিক, যে টি এক্স এর নর্ম আর এক্স এর নর্ম এদের যদি আমি রেশিও নেই, সেটা অবভিয়াসলি কোনো একটা রিয়েল নাম্বার মানে নন নেগেটিভ নাম্বার কে থেকে ছোট আসবে, ছোট অথবা ইকুয়াল হবে, এই জিনিসটা বুঝায়, মানে রেশিও কম্পারিজনটা বুঝায় এখানে আর কি। কিন্তু এস এর বেলায় ব্যাপারটা বুঝাচ্ছে পুরো জিওমেট্রিক্যাল কনসেপ্ট আর কি, আর এখানে বুঝাচ্ছে এটা হলো কম্পারিজন ভিত্তিক কনসেপ্ট।
বুঝাইতে পারছি পার্থক্যটা? জি স্যার, জি স্যার, জি স্যার। এটা কিন্তু বুঝায় না যে এন প্রাইমকে তুমি অন্য কোনো স্পেস দিয়ে বাউন্ড করতে পারবা, সেটা কিন্তু বুঝায় না। হ্যাঁ, জাস্ট কম্পেয়ার এখানে করছি। কম্পেয়ার করা হচ্ছে যে আমি এক্স কে পরিবর্তন করতেছি, তো পরিবর্তন হওয়ার আগের নর্ম আর পরের নর্ম এই দুইটার রেশিও, এই রেশিওটা বাউন্ডেড। কথা বুঝছো? এই রেশিওটা বাউন্ড করা যায় আর কি, ব্যাপারটা এরকম। তো এখন আমরা 4 থেকে 3-এ আসি। 4-এর দাবি ছিল যদি মানে ইউনিট স্ফিয়ার এস এর নতুন পরিবর্তিত রূপ সেটা বাউন্ডেড হবে, আর সেটা থেকে দেখাইতে হবে যে আমাদের মূল স্পেসের যে আমরা টিএক্স বের করতেছি আর এক্স এর নর্ম সেটার সাপেক্ষে যে রেশিও, সেই রেশিও কে অথবা কে এর থেকে ছোট আসবে, এটা আমাদেরকে দেখাইতে হবে। মানে কম্পারিজন রেশিওতে এটা বাউন্ডেড হয় সেটা দেখাবো। সো আমরা এখন ধরে নিচ্ছি যে আমাদের যে এস ছিল তার ট্রান্সফরমেশন করার পরে সেটার নতুন নাম হচ্ছে টিএস, সেটা বাউন্ডেড। তাহলে সেটা বাউন্ডেড হলে এস এর জন্য আমরা লিখতে পারি, যদি এস এর মধ্যে থেকে আমরা এক্স চুজ করতে পারি মানে ধরি, তাহলে তার পরিবর্তিত রূপ অবভিয়াসলি প্রত্যেকটা ভেক্টরের জন্য যে নর্ম হবে সেটা কে অথবা কে থেকে ছোট হবে। এটা ওই যে এক্স এর বদলে 1 বসাই দিলেই হয়, এখান থেকে পাওয়া যায় আর কি। আমরা এস কে বাউন্ডেড ধরে নিয়েছি, তাহলে এস এর মধ্যে থেকে যদি এক একটা এক্স চুজ করি, তারপর তার পরিবর্তন করি, আলাদা আলাদা নর্ম বের করি, প্রত্যেকটা নর্ম কে অথবা কে থেকে ছোট আসবে, এটা ডেফিনেশন থেকে পাওয়া যায়। তো এখন আমাদেরকে মূল স্পেসের সাপেক্ষে টি কে বাউন্ডেড দেখাইতে হবে। তো সেটা হচ্ছে যে আমরা এরকম একটা কে খুঁজে বের করার একটা টার্গেট আমাদেরকে নিতে হবে, যে এরকম একটা কে আমরা পাই কিনা সকল এক্সের জন্য। এখন খেয়াল করো, এক্স যদি সরাসরি জিরো ভেক্টর হয়, আর সেই জিরো ভেক্টরটা যদি আমরা বলি, জিরো ভেক্টর নিজেও কিন্তু এস এর এলিমেন্ট, কারণ এটা রেডিয়াস তো 1 এর কম আছে, তাই না? রেডিয়াস বলতে নর্ম বলতেছি। তাহলে সেটা যদি আমরা বসাই, তাহলে টি এক্স এর নর্ম সরাসরি 0 পাচ্ছি। তো আমাদের তখন এই অটোমেটিক কে পাওয়া যাচ্ছে, ওকে, কারণ কে বলছে নন নেগেটিভ হবে, যে কোনো নন নেগেটিভ রিয়েল নাম্বার হতে পারে আর কি। তো জিরো ভেক্টরের জন্য আমরা আলাদাভাবে ডিসকাশন সেরে নিলাম। এখন ধরে নিচ্ছি যে নন জিরো ভেক্টরের জন্য আমরা ধরে নিচ্ছি যে এক্স নন জিরো, তাহলে তার নর্ম কী হবে? গ্রেটার অর ইকুয়াল 0। এখানে একটু টাইপিং মিস্টেক আছে, এখানে একটা নর্ম সাইন বাদ গেছে এক সাইডের আর কি। হ্যাঁ, নর্ম অফ এক্স গ্রেটার অর ইকুয়াল 0 হবে, মানে এখানে ইকুয়াল সাইনটা উল্টায় চিন্তা করো আর কি, নর্ম সাইনটা উল্টা বসে গেছে আর কি, এখানে নর্ম হবে আর কি। হ্যাঁ, এই জায়গায় নর্ম সাইন হবে ইকুয়াল সাইনটার বাদে। তো আমরা এখন এই যে নন জিরো যে ভেক্টরগুলো আছে প্রত্যেকটার সাপেক্ষে, এই এক্সটা তো আমাদের চুজ করা ব্যাপার ছিল যে আমি র্যান্ডমলি একটা চুজ করতেছি, এখন সেই এক্সের সাপেক্ষে আমরা ইউনিটারি ভেক্টর ওয়াইতে কনভার্ট করতেছি। এখন খেয়াল করো, একে ওয়াই এর নর্ম কিন্তু এক্স্যাক্টলি 1। এখন ওয়াই অবভিয়াসলি এস এর এলিমেন্ট, তাহলে এস এর এলিমেন্ট যদি হয় তাহলে আমরা পাচ্ছি টি ওয়াই, যদি আমরা হিসাব করি তারপর নর্ম হিসাব করি, সেটা আমাদের ওই যে কে অথবা কে থেকে ছোট আসবে, ঠিক আছে? তো ছোট যদি হয়, তো এখন আমরা ওয়াই থেকে আবার এক্সে ব্যাক করলাম, তাহলে আমাদের ওয়াই এর ডেফিনেশন ছিল এক্স ডিভাইডেড এক্স এর নর্ম। আবার খেয়াল করো, এখানে যে নর্ম জিনিসটা নিচে বসে আছে এটা কিন্তু একটা স্কেলার, তাহলে টি যেহেতু লিনিয়ার প্রপার্টি, তাহলে আমরা এই নর্ম অফ এক্সকে টি এর বাইরে নিয়ে আসতে পারি, মানে টি এর সামনে নিয়ে আসতে পারি। তাহলে আমরা ভিতরের এই যে নর্ম এক্স দিয়ে ভাগ আছে, যে একটা স্কেলার আছে, সেই স্কেলারটাকে টি এর সামনে নিয়ে আসলাম, এটা তো কোনো প্রবলেম নেই, এটা লিনিয়ার প্রপার্টি হিসেবে আনতেই পারি। তো এখন আবার যেহেতু এটা অ্যাবসলিউট ভ্যালু সাইনের ভিতরে আছে, আবার নিজেও কি পজিটিভ জিনিস, তাহলে সেটাকে আমি এই নর্ম সাইনের বাইরেও নিয়ে আসতে পারি। কনস্ট্যান্টকে কিন্তু নর্ম সাইনের বাইরেও নিয়ে আসা যায়, জাস্ট তোমাকে যদি নেগেটিভ থাকে তখন তোমাকে সেটাকে অ্যাবসলিউট ভ্যালু দিয়ে ব্যালেন্স করে নিতে হবে, এরকম। তো আমরা সেই 1/নর্ম অফ এক্স এই পাশে নিয়ে আসলাম। এখন নর্ম অফ এক্স যেহেতু 0 না, তাহলে নর্ম অফ এক্স দিয়ে আমি দুই পাশ গুণ করে দিতে পারি, তাই গুণ করে দিতে পারলেই আমি দেখতেছি পি এক্স এর নর্ম লেস অর ইকুয়াল কে এক্স এর নর্ম আসতেছে আর কি, ঠিক আছে? তাহলে ফর অল এক্স বিলংস টু এন এর জন্য আমি পাচ্ছি যে টি বাউন্ডেড। তাহলে এখান থেকে আমাদের 3 নাম্বার জিনিসটা কি বলা ছিল, যদি টিএস বাউন্ডেড হয়, এই যে টিএস মানে এস এর পরিবর্তিত রূপ বাউন্ডেড হয়, তাহলে আমাদের ট্রান্সফরমেশন বাউন্ডেড হবে।
তো ট্রান্সফরমেশন বাউন্ডেড হওয়া আর একটা শেপ বাউন্ডেড হওয়া কিন্তু এক জিনিস না। আবারও বলতেছি, একটু আগে কিন্তু বুঝাইছি, মানে একটা শেপ বাউন্ডেড হওয়া আর ট্রান্সফরমেশন বাউন্ডেড হওয়া কিন্তু এক জিনিস বুঝায় না। আর এখানে দাবি করতেছে যে এই এস এর শেপ যদি বাউন্ডেড হয় তাহলে আমাদের ট্রান্সফরমেশনটা বাউন্ডেড। কথা বুঝছো? ট্রান্সফরমেশন কিন্তু একটা অপারেটর আর শেপ কিন্তু একটা জিওমেট্রিক শেপের কথা আমরা মিন করতেছি। তাহলে একটা জিওমেট্রিক শেপ বাউন্ডেড হওয়া আর একটা অপারেটর বাউন্ডেড হওয়া কিন্তু ভিন্ন জিনিস মিন করে। সেটাই আমি তখন তোমাদের বোঝানোর চেষ্টা করছি। এগুলো গুলায় ফেলবা না কিন্তু, কারণ একটা জ্যামিতিক জিনিস আর একটা নন জ্যামিতিক জিনিস আর কি। তো এখান থেকে যেহেতু আমাদের থিওরেমের প্রমাণ শেষ, তো এখানে বলতে পারো যে স্যার এত ঘুরপ্যাচের কি দরকার আছে কিনা, কারণ এখানে 4টা স্টেটমেন্ট আছে। 4টা স্টেটমেন্টের ক্ষেত্রে তুমি যদি এরকম হয় যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, আবার 4 থেকে 1 দেখাও, তাইলেই প্রমাণ হয়ে যাবে। মানে 5 স্টেপে তোমার কাজ হয়ে যাবে আর কি। 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে, মানে 4 স্টেপে কাজ হয়ে যাবে। এখানে কিন্তু স্টেপ সম্ভবত 6টা দেখাইছে। এখন কথা হচ্ছে, তুমি যদি 4 স্টেপে কাজ করো, ওই ক্যালকুলেশন যথেষ্ট জটিল হবে, তোমার বোঝার জন্য সমস্যা হবে এবং বড় হয়ে যেতে পারে। তার থেকে বই যেভাবে 6 স্টেপে করে দেওয়া আছে এইভাবে করাটা বেটার। মানে এটা হচ্ছে তোমার লজিক্যাল মাইন্ডের জন্য বলে দিচ্ছি যে 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 1 এইভাবে যদি দেখাও তাও কিন্তু তোমার প্রমাণ ভ্যালিড থাকবে। কারণ ভাইস ভার্সা তোমাকে একটা না একটা দেখাইতে হবে। আমি কিন্তু আবার পিছন থেকে 4 থেকে 1 যদি দেখাইতে পারো তাহলে কিন্তু প্রমাণ হয়ে যায়, সমস্যা নেই। এরকম একটা প্রমাণ তোমাদের ইসের বইয়ে আছে, দেখবা লিনিয়ার অলজেব্রা সম সিরিজের বই। সেখানে 3টা কন্ডিশন ছিল, যে একটা সত্য হলে আরেকটা, ওরা দেখাইছে 1 থেকে 2, 2 থেকে 3, আবার 3 থেকে আবার 1-এ গেছে। তার মানে ঘুরে ফিরে সবগুলো একটা আরেকটা স্যাটিসফাই করে। তো কোনো বইতে যদি এরকম পাও যে ওই সিকোয়েন্সে যদি প্রমাণ পাও, সেটা নোট ডাউন করে রাখতে পারো। তবে এটাই বেশি সহজ মনে হলো আমার কাছে, কারণ ওইভাবে করতে গেলে হয়তো একটু জটিল হতে পারে। তো এখন এই এক্সাম্পল 1টা ডিসকাস করি, তারপরে তোমাদেরকে আজকের মতো ছেড়ে দিচ্ছি। যে এখানে দাবি কি করতে হবে হচ্ছে যে n এবং n প্রাইম দুইটা লিনিয়ার স্পেস, নর্ম লিনিয়ার স্পেস, দুইজনের জন্য আলাদা নর্ম ডিফাইন করা আছে। আর টি হচ্ছে n এর ভেক্টরকে n প্রাইমের ভেক্টরে কনভার্ট করার জন্য একটা ট্রান্সফরমেশন। এখানে লিনিয়ার বলে দিয়েছে ওরা। এখন বলতেছে টি হয়তো কন্টিনিউয়াস হবে সব পয়েন্টে অথবা কোথাও হবে না। কথাটা দাবিটা কি বুঝতে পারছো কিনা? বলতেছে টি হয় সব জায়গায় কন্টিনিউয়াস হবে অথবা কোথাও কন্টিনিউয়াস হবে না। তোমাদের রিয়েল অ্যানালাইসিসে মনে আছে যে এমন ফাংশন পসিবল তার সমস্ত ডোমেন জুড়ে শুধুমাত্র সে একটা পয়েন্টে কন্টিনিউয়াস, আর কোথাও কন্টিনিউয়াস না। এরকম ফাংশন পসিবল। মনে আছে কি? রিয়েল অ্যানালাইসিসে পড়ছো এরকম কোনো প্রবলেম? স্যার আরেকবার বলুন স্যার। মানে যেমন আমরা y = fx ফাংশন ক্যালকুলাসে পড়ছি না? জি স্যার। যেমন y = x² চিন্তা করো, এটা কি ডোমেনের সব জায়গায় কন্টিনিউয়াস? জি স্যার। আবার মনে করো যেমন 1/x ফাংশনটা শুধু মূল বিন্দু ছাড়া, মানে 0 বিন্দু ছাড়া সব জায়গায় কন্টিনিউয়াস, ঠিক আছে? তো আবার এমন আছে যে 2টা বা 3টা পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, এরকম আছে ফাংশন। আবার এমন ফাংশন পসিবল যে সে সমস্ত ডোমেন জুড়ে শুধুমাত্র একটা পয়েন্টে কন্টিনিউয়াস। এটা মেনে নিতে একটু কষ্ট হয়, কিন্তু ম্যাথমেটিক্যালি এটা প্রমাণ করা সম্ভব। তোমাদের রিয়েল অ্যানালাইসিস বইয়ে এরকম প্রমাণ ছিল, আমি পরীক্ষায় দিয়েছিলাম। গত বছরের কোয়েশ্চেন সলভ করলে তোমরা এটা পড়ার কথা, যে এমন ফাংশন পসিবল যে ফাংশনটা তার ডোমেনের সব জায়গায় ডিফাইন্ড হওয়া সত্ত্বেও একটা পয়েন্ট ছাড়া সব জায়গায় ডিসকন্টিনিউয়াস, এরকম হওয়া পসিবল। ব্যাপারটা কি বুঝছো কি বলছি? স্যার ব্যাপারটা বুঝতে স্যার, কিন্তু স্যার উদাহরণ হিসেবে কি দেখাইতে পারবেন স্যার? হ্যাঁ, উদাহরণ হিসেবে দেখানো কেন যাবে না? আমি তো এই জন্য বললাম যে গত বছরের রিয়েল অ্যানালাইসিসের কোশ্চেন, রিয়েল 2 এর কোশ্চেন সলভ করলে এটা পাওয়ার কথা। কারণ আমি যখন 10 ব্যাচে এটা পড়াইছি তখন এই কোশ্চেন একটা দিছিলাম। তো 10 ব্যাচের কোশ্চেন যদি সলভ করে থাকো বা কোশ্চেন যদি মনে করে থাকো, ওখানে এই রিলেটেড একটা কোশ্চেন আমি দিয়েছিলাম এবং ড্র করতে দিছিলাম যে এই ফাংশনটা ড্র করে দেখাও, ঠিক আছে? আমরা দেখে নিব স্যার, এখানে রিয়েলের বইতেও আছে। হ্যাঁ, তো এটা জেনে রাখো যে এমন ফাংশন পসিবল যেটা তার ডোমেনের শুধুমাত্র একটা পয়েন্টে কন্টিনিউয়াস, অনলি ওয়ান পয়েন্টে কন্টিনিউয়াস, আর সব জায়গায় ডিসকন্টিনিউয়াস হবে, ঠিক আছে? তবু আমি ওই এক্সাম্পলটা খুঁজে রাখবো, আগামী ক্লাসে তোমাদের শান্তির জন্য, মানসিক শান্তির জন্য এটা ডিসকাস করে দেখাবো আর কি, যে কীভাবে হয় আর কি। তোমরা দেখে রেখো কোশ্চেন থেকে
কিন্তু আমরা যখন এই যে ফাংশনাল অ্যানালাইসিসে আসতেছি এবং নর্ম স্পেসের মধ্যে চলে গেলাম, এক নর্ম থেকে নর্ম স্পেস থেকে আরেক নর্ম স্পেসের মধ্যে আমরা একটা অপারেটর বা ট্রান্সফরমেশন ডিফাইন করলাম, তখন দাবিটা কি বলছি দেখো, যে হয় সব জায়গায় কন্টিনিউয়াস হবে, আদারওয়াইজ কোথাও কন্টিনিউয়াস হতে পারবে না। ব্যাপারটা বুঝছো কি? যদি ডিসকন্টিনিউয়াস হয় সব পয়েন্টে ডিসকন্টিনিউয়াস, আর যদি কন্টিনিউয়াস হয় সব পয়েন্টে কন্টিনিউয়াস। এটা হচ্ছে এক্সাম্পল 1 এর দাবি। তো প্রমাণটা খুব সোজা, এখানে ডেল্টা এপসাইলন মেথডের সাহায্যে দেখাইছে। তো আমরা যদি ধরে নিই যে কোনো একটা র্যান্ডম পয়েন্ট x1 এ যদি আমাদের ট্রান্সফরমেশন টি কন্টিনিউয়াস হয়, তাহলে আমি আগে থেকে প্রিডিফাইন কোনো একটা এপসাইলনের জন্য এই x1 এর সাপেক্ষে একটা ডেল্টা পাবো, নাম্বার ডেল্টা পাবো, যেন x1 এর ডেল্টা রেডিয়াসের মধ্যে, খেয়াল করে আবার শোনো, x1 এর ডেল্টা রিজিয়নের মধ্যে আমি যদি আর একটা পয়েন্ট র্যান্ডমলি চুজ করি x, এই এক্সটা চুজ হবে কোথা থেকে? এই x1 কে সেন্টার করে ডেল্টা রেডিয়াসের মধ্যে থেকে যদি আমি আর একটা পয়েন্ট র্যান্ডম চুজ করি x, তাহলে সেই x এ যে tx এর ভ্যালু হবে আর x1 এ যে tx1 এর ভ্যালুটা হবে, তাদের ভ্যালুর ডিফারেন্স সেই আমার প্রিডিফাইন এপসাইলন থেকে ছোট আসবে। এই এপসাইলন কিন্তু আগে থেকে দেওয়া, x1 কিন্তু আগে থেকে দেওয়া ফিক্সড, আর x হচ্ছে আমার নতুন ধরা জিনিস। কিন্তু নতুন ধরা হলেও এই ধরার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে, মানে x1 থেকে ডেল্টা রেডিয়াসের মধ্য থেকে চুজ করতে হবে আমাকে। যদি এরকম হয়, কারণ আমার ডেল্টা রিজিয়নের সমস্ত x এর জন্য এই কথা যদি না সত্য হয়, তাহলে কিন্তু আমি কন্টিনিউয়াস দাবি করতে পারবো না। এটা সবার জন্য সত্য হইতে হবে ডেল্টা রিজিয়নের মধ্যে। তাই এখান থেকে আমরা এটা ডেফিনেশন অনুযায়ী পাই ডেল্টা এপসাইলন মেথডের। তো আমরা যেটা দেখাচ্ছি যে ধরলাম যে আর একটা পয়েন্ট x2, আমি x2 চুজ করলাম, ওই মনে করো x2 থেকে x এমনভাবে চুজ করলাম যেন x2 থেকে x এর দূরত্ব ডেল্টার কম হয়, এভাবে চুজ করছি। ব্যাপারটা কি, ধরাটা কি বুঝতে পারছো? x2টা এমনভাবে চুজ করছি যেন x থেকে x2 ডিস্টেন্স ডেল্টা থেকে কম হয়, মানে x এর সাথে মিল থাকে ব্যাপারটা। কিন্তু এই x2টা কিন্তু x1 থেকে ডিফারেন্ট একটা পয়েন্ট, মানে এখন হচ্ছে আমি x2 নতুনভাবে চুজ করলাম যাতে আমার সেই আগে ধরা x এর সাথে x2 এর দূরত্ব ডেল্টার কম হয়, এভাবে চুজ করলাম। তাহলে অবভিয়াসলি আমি এখন এই লাইন থেকে এভাবে লিখতে পারি যে x প্লাস x1 মাইনাস x2 মাইনাস x1, মানে এখানে x1 একবার যোগ করলাম আর একবার বিয়োগ করলাম। তো এখন যদি আমরা এই ডেল্টা এপসাইলন মেথড, এই যে এখানকার যে কন্ডিশনটা ছিল, এই কন্ডিশন মানে সরি এই লাইনে যে কন্ডিশন ছিল, এই কন্ডিশন যদি এখন এইখানে অ্যাপ্লাই করি, তার মানে আমি এইখান থেকে বলতে পারি যে এদের উপরে যদি আমি টি অ্যাপ্লাই করি, তাহলে সেটা এপসাইলন থেকে কম আসবে। এইখান থেকে এই লাইন থেকে পাওয়া যায় পরের লাইনটা, ঠিক আছে? তো এখন টি যেহেতু লিনিয়ার ট্রান্সফর্ম, ভেক্টর অ্যাডিশনের উপর টি ডিস্ট্রিবিউট করে দেওয়া যাবে, তাহলে tx, tx1, tx2 এগুলো আলাদা হয়ে গেল, আর এখান থেকে তাহলে tx1 আর tx1 কাটা গেল। কাটা যাওয়ার পরে দেখা যাচ্ছে tx মাইনাস tx2 এটার নর্ম এপসাইলন থেকে কম। তাহলে এখন আমাদের ধরা ছিল x মাইনাস x2 এটার নর্ম যদি ডেল্টা থেকে কম হচ্ছে, আমাদের প্রিডিফাইন এপসাইলন থেকে tx আর tx2 এর ডিফারেন্স এপসাইলন থেকে কম হচ্ছে। তার মানে আমি পাচ্ছি যে x2 পয়েন্টও কন্টিনিউয়াস হচ্ছে, মানে x1 পয়েন্টে আমি কন্টিনিউয়াস ধরে দেখাইলাম x2 পয়েন্টও কন্টিনিউয়াস। কথা বুঝছো কিনা? আমি এখানে কিন্তু প্রমাণটা ছিল যে আমি x1 পয়েন্টে কন্টিনিউয়াস ধরে নিছি, সেখান থেকে আমি দেখাইলাম যে x2 পয়েন্টও কন্টিনিউয়াস, ঠিক আছে? তাহলে x2 পয়েন্ট যদি কন্টিনিউয়াস হয়, এই x2টা কিন্তু আমার র্যান্ডম চয়েস ছিল, এটা আমি যে কোনো জায়গাতে চুজ করতে পারি, কিন্তু একটা ডেল্টা কন্ডিশনের মধ্যে থেকে আর কি। ওকে বলো, এখন তাহলে প্রমাণিত হলো কি, x2টা যেহেতু র্যান্ডম, তাহলে আমরা এইভাবে একে একে সমস্ত পয়েন্টের জন্যই বলতে পারবো আমাদের টিটা কন্টিনিউয়াস। তার মানে এক পয়েন্টে কন্টিনিউয়াস হলে সব পয়েন্টে অটোমেটিক কন্টিনিউয়াস হবে। তো ভাইস ভার্সা, যদি কোনো পয়েন্টে এমন হয় যে কন্টিনিউয়াস হচ্ছে না, তার মানে এটা কোনো অন্য আর কোনো বিন্দুতে কন্টিনিউয়াস না। কিন্তু তোমরা ক্যালকুলাসে যে কন্টিনিউয়াস ফাংশনের ডেফিনেশন পড়ছো বা উদাহরণ পড়ছো, সেই উদাহরণ কিন্তু আবার ভিন্ন কথা বলে, ঠিক আছে? যে এক একটা পয়েন্ট, মানে
দুই একটা পয়েন্টে কন্টিনিউয়াস না হলেও বাকি পয়েন্টে কন্টিনিউয়াস হতে পারে, এরকম রিয়েল ফাংশনের উদাহরণ আছে। আবার সব জায়গায় ডিসকন্টিনিউয়াস কিন্তু এক পয়েন্টে কন্টিনিউয়াস, এরকম রিয়েল ফাংশন পসিবল। কিন্তু ফাংশনাল অ্যানালাইসিসে আমরা যখন নর্ম স্পেস নিয়ে কাজ করতেছি তখন দেখতেছি যে ট্রান্সফরমেশন হয় কন্টিনিউয়াস হলে সব জায়গায় কন্টিনিউয়াস হবে, আর এক জায়গায় কন্টিনিউয়াস না হলে আর কোথাও কন্টিনিউয়াস না। এই হচ্ছে ব্যাপারটা। ক্লিয়ার? জি স্যার, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা, এখন কারো কোনো কনফিউশন বা পিছনের ক্লাসের কোনো ডিসকাশন? স্যার পিছনের ক্লাসে স্যার আপনি ওই যে যে ট্রান্সফরমেশনের উদাহরণ দিয়েছিলেন না স্যার, বেলুন, যে তার বিন্দু বাড়তেছে না যদিও বেলুনের এরিয়া বাড়তেছে। হ্যালো, হ্যাঁ, বিন্দুর কি হয়েছে? মানে স্যার আমরা তো কালকে স্যার বুঝলাম যে মানে এখানে বিন্দু বাড়তেছে না বেলুন বাতাস করা সত্ত্বেও, কিন্তু বেলুনের এরিয়া তো স্যার বাড়তেছে, হ্যাঁ, তাই না? মানে বেলুনটা বড় হচ্ছে না স্যার, এটা তো হ্যাঁ। স্যার চলে গেল। স্যার এর কারণ কি এটাই যে বেলুনে আগের যে বিন্দুগুলো ছিল সেগুলো প্রসারিত হয়েছে, এই জন্য বিন্দুগুলো বাড়ে নাই, কিন্তু বেলুনের এরিয়া বাড়ছে। বেলুনের এরিয়া তো বাড়ছে এখন। আর মানে স্যার আগে যে বিন্দুগুলো ছিল, ধরেন স্যার আগে 100টা বিন্দু ছিল, বাট হ্যাঁ, হ্যাঁ, দুটো প্রত্যেকটা এরিয়া ছিল, পয়েন্ট এখন মনে করো বিন্দুগুলো আমি টেনে আমি একটু বড় করছি, তো হ্যাঁ, যার হ্যাঁ, কারণে হ্যাঁ। বেলুনের এরিয়া বাড়ছে কিন্তু বিন্দুগুলা বাড়ে নাই। বিন্দুর অবস্থান চেঞ্জ হয়ে গেছে, কিন্তু নতুন কোনো বিন্দু অ্যাডও হয় না আর কোনো বিন্দু কমেও নাই। তাহলে স্যার ডেফিনেটলি বিন্দুগুলোর এরিয়া বাড়ছে, মানে বিন্দুগুলো প্রসারিত হয়েছে, বড় হয়েছে। বিন্দুগুলো না হয় স্যার এরিয়াটা বিন্দুগুলা- নতুন এরিয়া না, না, বিন্দুর তো আর এরিয়া নাই, এটা হচ্ছে বিন্দুগুলা তার অবস্থান চেঞ্জ করছে। কথা বুঝছো কিনা? বিন্দুটা তার অবস্থান চেঞ্জ করছে। সবগুলা বিন্দু আমি বলে দিলাম, ডাবল করে দিলাম, তার মানে কি আগে যেই পজিশনে ছিল এখন তার থেকে ডাবল পজিশনে চলে গেছে, তাই না? কিন্তু ব্যাপার হচ্ছে নতুন কোনো পয়েন্ট অ্যাডও হয় না, বাইরেও হয় না। আগে যে সমস্ত পয়েন্ট ছিল ঘুরে ফিরে ওই সব সমস্ত পয়েন্টই রয়ে গেছে, কিন্তু পরিবর্তন কিন্তু একটা হয়েছে। কথা বুঝছো? মানে জগৎ ঠিকই আছে, কিন্তু জগতের ওই প্রত্যেক সদস্য কিন্তু যার যার অবস্থান চেঞ্জ করে ফেলছে। তো এরকম মজার উদাহরণ আছে যে হোটেল নিয়ে একটা প্রবলেম ছিল তোমাদের, জবি গণিত পরিবারে একবার শেয়ার দিয়েছিলাম, তোমরা পড়েছিলে কিনা, যে ইনফাইনাইট রুম সংখ্যক বিশিষ্ট হোটেল। যে এমন একটা হোটেল চিন্তা করো যেখানে অসীম সংখ্যক রুম আছে, ঠিক আছে? এখন যদি নতুন 10 জন গেস্ট আসে এবং এখন কন্ডিশন আছে যে সবগুলো রুম বুকড এবং সেই গেস্ট আছে অলরেডি, কোনো রুম খালি নাই, কোনো রুম খালি নাই। এখন নতুন করে 10 জন বা ধরো 100 জন বা 1000 জন লোক আসলো, আমি কি তাদেরকে জায়গা দিতে পারবো? রুম দিতে পারবো তাদেরকে? কি মনে হয়? স্যার দিতে পারবো স্যার। কিভাবে? স্যার ইনফাইনাইট সংখ্যক রুম যখন যেহেতু না, আমি বলে দিচ্ছি, রুম ইনফাইনাইট এবং প্রত্যেক রুমেই লোক আছে, খালি না নাই। স্যার, তাহলে আপনি এভাবে বলেন যে ইনফাইনিট সংখ্যক রুমে ইনফাইনিট সংখ্যক গেস্ট আছে। হ্যাঁ, সেটাই বলতেছি যে কোনো রুমে খালি নাই, কোনো রুমই খালি না, সব রুম বুকড, সব রুমই কিন্তু বুকড। স্যার ইনফিনিট কে আমরা স্যার কিভাবে সংজ্ঞায়িত করতে পারি, কিভাবে বলতে পারি যে সেটা নির্দিষ্ট? আপনি স্যার যে ইনফাইনিট নাম্বার সংখ্যা দিয়ে রুমটা ডিফাইন করছেন স্যার, হ্যাঁ, আমি তাতে স্যার আরো 10 যোগ করে একটা ইনফাইনিট সংখ্যক সংখ্যা বাড়াইছি, তাহলে স্যার আমার 10 জন গেস্টকে ঠিক জায়গা দেওয়া যাবে। হ্যাঁ, এক্স্যাক্টলি ওটাই। যে আমার নতুন যদি 10 জন গেস্ট আসে, আমি বললাম ভাই এখন সব রুমে নোটিশ পাঠাই দিলাম, ভাই আপনারা যে যত নাম্বার রুমে আছেন এখন তার থেকে 10 বাড়ায় যত নাম্বার রুমে হয় সেই রুমে শিফট হয়ে যান। ঠিক আছে? তাহলে প্রথম 10টা খালি হয়ে যাবে না? স্যার এবং তাদের তো আর রুমের সংকট হবে না, সবার জন্য তো রুম আছে অলরেডি, নাকি? স্যার ওই যে মেইন সমস্যাটা স্যার আমার ইনফাইনিটের যে ডেফিনেশন নাই, এটাই হচ্ছে এখানে। ডেফিনিশন নাই কি ইনফাইনাইট মানে? মানে ডেফিনেশন বলতে মানে আমি নির্দিষ্ট করে দিতে পারতেছি না যে এইটাই আমার ইনফাইনিট। আমি তো ওটাই এখন হলো যে খালি আছে কিনা আর না আছে কিনা ওটার ব্যাপার, আমি রুম খালি করতে পারবো কিনা সেটা হলো কথা। হ্যাঁ, খালি করতে পারবো। আমি সবাই বললাম যে আপনার যত নাম্বার রুমে আছে তার থেকে 10 বাড়ায়া ওই রুমে শিফট হয়ে যান, রুম চেঞ্জ করেন। আর কেউ পুরনো গেস্টরা সবাই রুম পাবে, নতুন গেস্টদের আমি 10টা রুম দিতে পারবো। তো এইভাবে শুধু 10 না, আমি যে কোনো সংখ্যক গেস্ট আসুক তাদেরকে জায়গা দেওয়া পসিবল। কথা বুঝছো তো? তো আর্কিমিডিয়ান প্রপার্টি সেদিন বুঝাইলাম, আজকেও কিন্তু আমাদের প্রমাণের এক জায়গায় কিন্তু আর্কিমিডিয়ান প্রপার্টি লাগছে, কাজে লাগছে, খেয়াল করছো কিনা? আমরা ওই যে ন্যাচারাল নাম্বার n নিলাম না, ওই যে txn, এটা নর্ম নিলাম, গ্রেটার আর ইকুয়াল n ইনটু xn নর্ম, এখানে কিন্তু আর্কিমিডিয়ান প্রপার্টি লাগছে।
করতে পারি নাই স্যার খেয়াল করো না, আমরা ওই যে কন্ট্রাডিকশন মেথডে যে গেলাম যে এরকম কোনো কে নাই, আমরা ধরে নিলাম হ্যাঁ হ্যাঁ স্যার এরকম কোনো কে নাই, এটা ধরে নিয়েই তো আমরা আগাইছিলাম, তাই না? স্যার ওই জায়গায় হ্যাঁ, একটা একটা লাইন ছিল টি এক্স এন নর্ম গেটার ইকুয়াল এন ইন্টু এক্স এন নর্ম। কে না পাওয়া গেলে যদি গেটার ইকুয়াল না পাওয়া যায় তাহলে লেসার ইকুয়াল না পাওয়া গেলে গেটার ইকুয়াল পাওয়া যাবে। ওই জায়গায় কিন্তু আর্কিমিডিয়ান প্রপার্টি ছিল। তো ঠিক আছে, এটা প্রমাণটা আবার একটু বাসায় দেখিও আর কি, আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী জিনিস। স্যার আমি স্যার স্যাটিসফাইড না, মানে আপনি যেটা বলতেছেন যে পজিশন চেঞ্জ করার কারণে এরিয়া বাড়ছে স্যার, আমি ওই তারের সাথে মানে তুলনা করে স্যার আমি বলতে চাচ্ছি যে এই মানে তারে যেমন স্যার আপনি টান দিচ্ছেন বিন্দুগুলোর পজিশন চেঞ্জ হয়েছে, বিন্দু বাড়ানো মানে এখানে কি আছে, কিন্তু বেলুনের ক্ষেত্রে স্যার পজিশন চেঞ্জ করলেও বিন্দু যদি আমি না বাড়াই বা বিন্দু যদি আবার প্রসারিত না হয়, হ্যাঁ। আগে যে সাইজ ছিল এখনো সেই সাইজেই থাকে বিন্দুগুলো, তাহলে স্যার বেলুনের নতুন এরিয়াটা থেকে আসছে, মানে বাস্তবিক দৃষ্টিতে স্যার এটা আমার আসতেছে না। আমি অনেকক্ষণ চিন্তা করছি স্যার, এটা আমি একদম এখানে ব্যাপারটা হচ্ছে লাইন আর পয়েন্ট, তুমি মনে করো লাইন তারপর প্লেন স্পেস, এই কনসেপ্টগুলোর সাথে পয়েন্টের কনসেপ্ট তুমি মিলাইতে পারতেছো না। পয়েন্টের ডেফিনেশন মানে পয়েন্টের ডাইমেনশন তো জিরো, তাই না? ওইটা তো আমরা ওকে তো ওকে ডিফাইন তো করতে হবে। আমি ওইটাকে তো টাইনা হিসরা তুমি পয়েন্টকে তো বড় করতে পারবা না, একটা হ্যাঁ, পয়েন্টকে কি করতে পারবা, তার জায়গা চেঞ্জ করতে পারবা বড় জোর। জি স্যার কথা বুঝছো? এখন কথা হচ্ছে যখন আমি একটা স্ট্রেট লাইন নিচ্ছি বা একটা লাইন সেগমেন্ট নিচ্ছি, সেটা কিন্তু অনেকগুলো পয়েন্টের কম্বিনেশন, অনেকগুলো পয়েন্টকে এটাকে কন্টিনিউয়াম বলে আর কি, মাঝখানে কোনো ফাঁকা থাকে না। যেমন 0 থেকে 1 পর্যন্ত সমস্ত এই যে ক্লোজ ইন্টারভেলটা যদি চিন্তা করি, এখানে কিন্তু কোনো পয়েন্ট ফাঁকা নাই, এটা কিন্তু কন্টিনিউয়াস একটার পর একটার পর একটার পর পয়েন্ট সাজাতে সাজাতে কিন্তু জিনিসটা গেছে। জি স্যার কথা বুঝছো? তা আমি যখন 0 থেকে 1 এই ইন্টারভেলটাকে ডাবল করে দিলাম, 0 থেকে 2 হয়ে গেল। কথা বুঝছো? প্রত্যেকটা পয়েন্ট যার যার পজিশন থেকে ডাবল ডিস্টেন্সে সরে গেল ব্যাপারটা। হ্যাঁ এখন স্যার ক্লিয়ার হয়েছে, বুঝতে পারছি। মানে স্যার বিন্দুগুলো বড় হয় নাই, কিন্তু একজনের থেকে আরেকজন একটু দূরে সরছে, হ্যাঁ, এখন তাহলে তো আমার ওই যে এই এরিয়াটা আসতেছে বা হ্যাঁ, স্পেসটা বড় হয়ে ওই যাচ্ছে। মানে space- এটা আমি যদি স্যার ভুল চক্রই চিন্তা করি, প্রথমে আমরা যদি লাগাই লাগাই দাঁড়াই থাকি, এরপরে যদি স্যার আমরা একজন আরেকজনের হাত ধরে করি, তাহলে স্যার আমরা কিন্তু এখানে লোক বাড়ি নাই, কিন্তু আমাদের সার্কেলটা বড় হয়ে গেল। হ্যাঁ, আবার ওই লোকের সাইজও কিন্তু কম বেশি হয় না। হ্যাঁ কিছু হয় নাই, শুধু স্যার আমরা পরস্পর থেকে দূরত্বটা চেঞ্জ করছি, মানে পজিশন চেঞ্জ পজিশন চেঞ্জ হয়েছে, ইয়েস ইয়েস, ওইটাই। থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার দেখা হবে। ভালো থাকো সবাই।